যে কোনো নির্বাচিত শক্তি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বললেন মির্জা ফখরুল। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি, ভোটে পোস্টারের ব্যবহার দেখতে চায় না সংস্কার কমিশন। চিহ্নিত ২৫০০ সহ রাজনৈতিক হয়রানির সব মামলা প্রত্যাহার হচ্ছে, জানালেন আইন উপদেষ্টা। সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে সব মামলা বাতিলের ঘোষণা। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি, চুমকি জাকির সহ সাবেক ৩ এমপি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। পনেরো বছর ধরে মিরপুরের ঝিলপাড়ের ৭ একর জমি দখল, গুড়িয়ে দেওয়া হলো বস্তির রেলের জায়গা উদ্ধারে তেজগাঁয়ে উচ্ছেদ অভিযান, দ্রুত পুনর্বাসনের দাবি। এবং ক্ষমতায় বসেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের। বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষক। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী না হয়ে দেশের ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরতে হবে। ন্যূনতম সংস্কার করেই বিএনপি নির্বাচন চায় বলেও জানান তিনি। এদিকে সংস্কারের বিষয়ে বিএনপির কারো সবক নেওয়া লাগে না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংকট সমাধানে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, হঠকারী এমন কিছু করা যাবে না যাতে করে দেশে আবার নৈরাজ্যের সৃষ্টি হয়। কথা মনে রাখতে হবে সবসময় যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা চাইতে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। একই দিন দুপুরে যশোরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাই হলেও এককভাবে নয়, গঠন করা হবে জাতীয় সরকার। আগামী দিনে বিএনপি যদি ৩০০ সিটের মধ্যে ২০০ সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করব। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আজকে ফেলে দেবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে তো। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। বিএনপিকে সংস্কারের সবক দিয়ে লাভ নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যুগপৎ আন্দোলনে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চিন্তার ব্যবধান থাকলেও একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বরিশালে চরমোনাই পীরের বাড়িতে দুই দলের আমিরের সাক্ষাৎ শেষে সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি জানান। এদিকে নগরীতে দলের কর্মী সমাবেশে জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। দেশের পট পরিবর্তনে বরিশালে ২ যুগেরও বেশি সময় পর প্রকাশ্য সমাবেশ করল জামাত ইসলামী। মিছিল আর স্লোগানে মুখর নগরী। মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে।
দলটির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করে ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনার সমালোচনা করেন। এর আগে দুপুরে বরিশাল মহিলা জামাতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, চিন্তার ব্যবধান থাকলেও মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দল একসঙ্গে কাজ করবে। আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন দুই শীর্ষ নেতা। সময় সংবাদ, বরিশাল। নির্বাচনের সময় পোস্টার ব্যবহার না করার বিষয়ে প্রস্তাব করেছে সংস্কার কমিশন। সকালে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় একথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ইসিকে জবাবদিহির আওতায় আনা গেলে আজ্ঞাবহ নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক, এমনটা অনেকেই চায় না বলে মন্তব্য বদিউলের। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা নিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের এই ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে 150টির বেশি সুপারিশ করা হয়। এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলম মজুমদারকে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই আলোচনায় তিনি বলেন, নির্বাচনে পোস্টারের ব্যবহার দেখতে চায় না তার কমিশন। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার সুপারিশের কথাও জানান তিনি। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। আগে সংস্কার না নির্বাচন, এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের। তবে বদিউলের মত, রাজনৈতিক পরিচ্ছন্নতা, নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসিকে শক্তিশালীকরণ, এই 3টি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে। বিগত 3টি নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগের কমিশনগুলোর বিচারও চান তিনি। কোন রকম অন্যায়, যে আমাদের গত 3টা নির্বাচন কমিশন যে অন্যায়গুলো করেছে তার থেকে বিরত থাকে। যদি অন্যায় করে তারা তাহলে বিচারের আওতায়, শাস্তির আওতায় আসবে। তো সেটাই উদ্দেশ্য, তাদের কোনোভাবে তাদের ক্ষমতা পূর্ণ করা নয়, বরং আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার সর্বতভাবে চেষ্টা করেছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মত বদিউল আলম মজুমদারের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে 25 জেলার 2500-এর বেশি হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে সারা দেশের সব রাজনৈতিক মামলা। পর্যায়ক্রমে তথ্য প্রমাণ ছাড়া ও তথ্য প্রযুক্তি আইনের মামলা তুলে নেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, 6 সদস্যের কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারক নিয়োগ দেওয়া হবে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুস্পষ্ট আইন বা নীতিমালা করার বিষয়ে সাংবিধানিক নির্দেশনা থাকলেও বাস্তবে তা উপেক্ষিত। 1978 সালে প্রথম আইন করার বিষয়টি সংবিধানে যুক্ত করার পর বিভিন্ন সময়ে এই আইন প্রণয়নের দাবি ওঠে।
অবশেষে গত 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং অন্তর্বর্তী সরকার উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে আইন করার উদ্যোগ নেয়। বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করার জন্য গত 28 নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সংগ্রহ করবেন। মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিচারপতি নিয়োগে 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে। দেশের 25 জেলায় আওয়ামী লীগ সরকার আমলে করা 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে এসব মামলা এবং ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। সাইবার সিকিউরিটি আইনের অধীনে থাকা মামলাসমূহ প্রত্যাহারের কথা জানান তিনি। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার বিচার এবং আগামী নির্বাচন আয়োজন সাংঘর্ষিক বিষয় হবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচার কাজের জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দী প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলেও জানান আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেবে না বলেও জানান আইন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তার অবৈধ সম্পত্তি অনুসন্ধানে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে অভিযান চালিয়ে এ তথ্য পাওয়া যায়। বেনজিরের সম্পত্তির সঙ্গে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান কর্মকর্তারা। নথিপত্র যাচাই বাছাই এবং তল্লাশি শেষে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশ ছেড়ে পালানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ অনুসন্ধানে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপালগঞ্জে তার সাভানা ইকো রিসোর্টে অভিযানে যায় জাতীয় রাজস্ব বোর্ড। অভিযোগ রয়েছে 621 বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল এই রিসোর্ট ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। সাম্রাজ্য গড়তে স্থানীয় বাসিন্দাদের জমি দখল থেকে শুরু করে সব পথে হেঁটেছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার 15 সদস্যের প্রতিনিধি দল সরজমিনে রিসোর্টটি ঘুরে দেখেন। বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করে তারা জানান, বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরে আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানা গেছে। এসব সম্পত্তির খোঁজ করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এখানে সিভিল কনস্ট্রাকশনে কি পরিমাণ ব্যয় হয়েছে, ল্যান্ড পারচেজে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো আরো ভালো বলতে পারবে। সেই তথ্যগুলো আমরা নিব, সেগুলো আমরা যাচাই করব। সাভানা ইকো রিসোর্টে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্কের সন্ধান মেলে। বর্তমানে রিসোর্টটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গোপালগঞ্জ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, মেহের আফরোজ চুমকি ও সাবেক এমপি সরওয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি এবং সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জাল করে হাতিয়েছেন অর্থ। এমন অভিযোগে মঙ্গলবার সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারীকে গ্রেফতার করেছে দুদক। এদিন ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠা সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 12 কোটি টাকার অবৈধ সম্পদ ও 30 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004
সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে লুটপাটের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে। 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলার জালে জড়িয়েছেন কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রীও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদকের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 2টি প্লট ফ্ল্যাট, 3টি গাড়ি ও 12টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বিচারিক আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাছিম। 2 সপ্তাহে মারা গেছে অর্ধশতাধিক। জালে আটকা পড়ায় কারণ হুমকিতে জীববৈচিত্র্য। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরে প্রধান উপদেষ্টা, জার্মান চ্যান্সেলর উলাফ শলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপও অনুষ্ঠিত হবে। 4 দিনের সফর শেষে 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এই সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে বহুমুখী বিষয়ে। এছাড়া আগামী মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের ব্যাপারেও বেশ আগ্রহী বেইজিং। বিশ্লেষকরা মনে করছেন এসবের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। বৃহৎ প্রকল্প, অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আর ব্যবসা বিনিয়োগে বাংলাদেশের বড় অংশীদার এখন চীন। যদিও গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর নয়া বাস্তবতায় দুই দেশের সম্পর্কের মেরুকরণ কেমন হয় তা নিয়ে জল্পনা ছিল কম বেশি। তবে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন। সফরে গুরুত্ব পেতে যাচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ঋণের সুদ কমানো, তিস্তা প্রকল্প, স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ঢাকায় নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং, এমন মত দিচ্ছেন কেউ কেউ। স্ট্রেংথেনিং অফ দ্য রিলেশনস, এটাও একটা ইঙ্গিত বহন করে। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার, আমাদের ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা বা ফার্দার কনসোলিডেট করার জন্য আর কি। যে অবশ্যই এদিক দিয়ে বলবেন যে এটা তো একটা ডাইমেনশন তো আছেই। চীনও গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনূসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট। অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট
with the leaders. প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে তো দেখেই আমাদের একটা ভারসাম্য নীতি আমাদের অবলম্বন করতে হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 15 বছর আগে মিরপুর 12 নম্বরের ঝিলপাড়ে 7 একর জায়গা দখল করে বস্তি গড়ে তোলা হয়। বরাদ্দ পেলেও জায়গা বুঝে পায়নি ঢাকা সাংবাদিক সমিতি। এবার জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। না জানিয়েই উচ্ছেদ করার অভিযোগ তুলে দ্রুত পুনর্বাসনের দাবি বস্তিবাসীর। রাজধানীর মিরপুর 12 নম্বরের ঝিলপাড়ে 7 একর জায়গা দখল করে গড়ে ওঠা বস্তি উচ্ছেদে চলছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান। ঢাকা সাংবাদিক সমিতিকে জায়গা বুঝিয়ে দিতেই এ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। প্রথম দিন 20,000-এর বেশি মানুষের বস্তিটির দক্ষিণ ভাগে শুরু হয় উচ্ছেদ অভিযান। ভেঙে ফেলা হয় কয়েক হাজার ঘর। এদিকে আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়ে পুনর্বাসনের দাবি বস্তিবাসীর। আমাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতো, হ্যাঁ কেন করলো না? রোহিঙ্গা যদি বসবাস করতে পারে, আমরা একজন বাংলাদেশী নাগরিক হয়ে আমরা কেন বসবাস করতে পারলাম না দেশে? ছিলাম দেশে, মনে করেন দেশ নিয়ে একটা নদী আইলাম ঢাকা, দিল ভাঙ্গা। এখন আল্লাহ মনে করেন যে জায়গায় রাহে ওই জায়গায় থাকুন। কি করবো আর কারে বলবো, আমরা গরিব দুঃখী যে মাল সামান নিয়ে রাস্তায় পড়ে। 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে ঝিলপাড়ে 7 একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর 3 বছর পর বেদখল হয়ে যায় জায়গাটি। ইলিয়াস মোল্লা ও স্থানীয় নেতাকর্মীরা দখল নেয় বলে অভিযোগ করেন ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি সদরুল হাসান। যতবারই ভেঙেছে ততবারই ইলিয়াস মোল্লা, যেহেতু উনি এমপি ছিলেন, যেহেতু উনি সন্ত্রাসী ছিলেন, সন্ত্রাসী লালন পালন করতেন, উনি সন্ত্রাস কায়েম করে এই জায়গাটা বারবারই দখল করে নিয়েছেন। এবার ভাঙার পরে আর দখল হবে না, কারণ বাংলাদেশে এখন আর স্বৈরাচার নাই, ফেসিস্ট নাই, ইলিয়াস মোল্লা নাই, ইলিয়াস মোল্লার সন্ত্রাসীরা নাই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, আগাম নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা সেভাবে এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সব কিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি। উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে 7 দিনের সময় বেঁধে দিয়ে গেল মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর তেজগাঁয়ে রেলের জমি দখল করে গড়ে ওঠা 200 খুপরি ঘর গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে থাকার জায়গা ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বসবাসকারীরা। দ্রুত পুনর্বাসন চান তারা। রেলওয়ে বলছে 80% জমি উদ্ধার না হওয়া পর্যন্ত সারা দেশে চলবে উচ্ছেদ অভিযান। ফজিলা খাতুন, বয়স 85 বছর। 70 বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইনের পাশে ছোট কুপরিতে থাকতেন, কিন্তু রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে না পারলেও পোষা বিড়াল আর কুকুরকে বাঁচিয়েছেন ঠিকই। দয়া করে জায়গা দিবেন, না হলে আমার ঠাকুরের কোনো গুজা নাই, ব্যাগকালে দিন নাই পেয়েছে বাবা। মঙ্গলবার সকালে এক্সকেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ছোট ছোট খুপরি ঘর, অস্থায়ী হোটেল। বাদ যায়নি অবৈধভাবে রেলের জায়গা রাখায় ভ্যান, টঙের দোকান। আমরা কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমরা কোনো নোটিশ পাই নাই। আমাদের দাবি আমাদেরকে 2টা দিন সময় দেখ, আমরা এটা নিজেরা খুলে লয়ে যাব। হালত বরত করে আমরা এখানে এলাকার অনেক সবাই টাকা এটা তো ইনভেস্ট করছি, তো আমাদের যদি 2টা দিন সময় দেন, আমাদের তো লস তো গেছেই, তো 2টা দিন সময় দিলে আমরা 2টা দিন সময় দেন। কর্তৃপক্ষ বলছে রেলের বেদখল হওয়া প্রায় 80% জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। রেলের বাংলাদেশ, সারা বাংলাদেশে বহুত জমি, রেলের 80% জায়গায় বেদখল। স্থাপনা তো প্রায় আপনারা দেখছেন প্রায় 200-এর মতো বাড়ি আছে, ছোট ছোট ঘর আর কি, 200-এর মতো দোকানও ভেঙেছে আনুমানিক। দেশজুড়ে রেলের জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলের কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসির নির্দেশনায় ভোটার তালিকায় হালনাগাদ করা হচ্ছে তাদেরকেও।
বিএসএমএমইউ হাসপাতালে সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। জানান, জুলাই অভ্যুত্থানের নায়কদের তথ্য হালনাগাদ করতে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও একইভাবে চলবে এই সেবা। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। নতুন ভোটার ছাড়াও NID সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। ভ্যাট বাড়ানোর কারণে পণ্যমূল্যে তেমন প্রভাব পড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে সামনে বাজেটে সমন্বয় করা হবে। উপদেষ্টা আরও জানান, সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে ডিম, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য বিক্রির বিশেষ OMS কার্যক্রমে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিত্যপণ্যের দাম কমে আসার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এদিকে বর্তমানে চালের দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, সরবরাহ পদ্ধতির জটিলতার কারণেই চালের দাম বেড়েছিল। কি প্রেক্ষিতে করেছি, কি রেশনাল, সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি, কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এসে এবং ISP 0 করে দিয়েছি। ক্ষেত থেকে প্রতিটি ফুলকপি 1 টাকা বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা। কয়েক হাত বদলে মাঠের পণ্য যাচ্ছে ভোক্তাদের কাছে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্থত্ব ভোগীরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। আমরা ফসল করি, কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্বল্প আয়ের সাধারণ মানুষকে টার্গেট করে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর লাভের আশা দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া। রাজধানীর পুরান ঢাকায় সমবায় সমিতির নামে এমন বেশ কিছু প্রতিষ্ঠান শতকোটি টাকা নিয়ে উধাও। সাইফুল ইসলামের রিপোর্ট। প্রতি মাসে 20,000 টাকা লাভের আশায় মেয়ের বিয়ের জন্য জোগাড় করা 11 লাখ টাকা দি নিউ বেসিক MCS এ বিনিয়োগ করেছিলেন আবুল বাশার। টাকা তুলতে এসে দেখেন কোম্পানি লাপাত্তা। আমার গর্বারি মাইয়ের হিতে বিয়ের কথা বলতে চলে, আমি গদ্দর করে মিটাইটা দিয়ে বাসাবাড়িতে কাজ করে 2 লাখ টাকা জমান মনি আক্তার। লাভের আশায় বিনিয়োগ করেন রূপালী সঞ্চয় ঋণদান সমিতিতে। টাকা তুলতে এসে দেখেন তালা ঝুলছে সমিতির দরজায়। ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা আমার আটকাইছে। পরে আমি কইছি 10,000 টাকা আইন দেনে, আইসে দেখি এটি তালা মারা। ফোন দিছি, মোবাইল বন্ধ,
ভাই আমার টাকাটা আমি ফেরত চাই। পারতে পারতে মনে করেন ওদের কাছে আমার 57 লাখ টাকা জমছে। এভাবে রাজধানীর অলিতে গলিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতারণার প্রতিষ্ঠান। এদের নামের সঙ্গে মিলে এমন ব্যাংকের লোগো নকল করে প্রতারণা করছে। এর মধ্যে মধুমতি, রূপালী, সোনালী ও বেসিকের চেয়ারম্যান এবং এমডির সাথে যোগাযোগ করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এদের মধ্যে আছে পারিবারিক সম্পর্ক। রূপালীর চেয়ারম্যান আজিজ খানের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন আজিজের মেয়ে ও রূপালীর এমডি ওয়াহিদুজ্জামান মুন্সির ভাই দুজনেই অতিরিক্ত পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপেই প্রতারণার মামলাগুলো আগাচ্ছে না। ওনার মেয়ে দাপট দেখায়, আমার কিচ্ছু করতে পারবেন না, ওনার মেয়ে পুলিশ অফিসার। ফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি আজিজ খানের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লাবণী। অন্যজন ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান। আমি সময় টিভি রিপোর্টার সাইফুল ইসলাম বলছিলাম। আপনার বাবা বেশ কয়েকটি সঞ্চয় সমিতির সাথে জড়িত আর কি। দেশে সমবায় সমিতির সংখ্যা 1,82,071টি। গ্রাহকের টাকা আত্মসাৎ করা ভুইপুর সমিতির অনুমোদন দেওয়া সমবায় অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন তারা। কিছু আছে হয়তো তাদের ক্যাপাসিটি নাই, ইনভেস্টমেন্ট এমন হয়ে গেছে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তখন তারা পারে না, সেগুলো নিয়ে সমস্যা থাকে, সেগুলো একটু টাকাটা পেতে একটু সময় লাগে, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। গ্রাহকের এমন কান্নার রোল আর আর্তনাদ সীমাবদ্ধ থাকে অভিযোগ এবং মামলাতেই, কেননা শত চেষ্টার পরেও মেলে না জমাকৃত অর্থ। তাহলে কি সব সময়ের মতোই ধরাছোঁয়ার বাইরে থাকবে এসব লুটেরা ব্যক্তিরা, নাকি তারা আইনেরও ঊর্ধ্বে? সেই প্রশ্ন থেকেই যায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত কাছিম। 2 সপ্তাহে মারা গেছে 50টিরও বেশি। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এসব জলচর প্রাণী। কক্সবাজার সমুদ্রের সোনারপাড়া উপকূল এই সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে 5টি মৃত সামুদ্রিক কাছিম। প্রত্যেকটির পেটে রয়েছে ডিম, আর শরীরের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে আঘাতের ক্ষতচিহ্ন। সাগর দিকে বাসা কেন কি চলে আসে, কি জন্য মরে আমরা কি জানি না। সব কাছিমের মধ্যে ডিম আছে, সব কাছিম বাইরে থেকে কাঁচার মধ্যে আসে, বাতাসে কিনারে চলে আসে। সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, সোনারপাড়া, পেচারদ্বীপ, ইনানি সহ বেশ কিছু পয়েন্টে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাছিম। স্থানীয়দের দাবি, সমুদ্রে প্রতিদিন মাছ শিকারে যায় শত শত ট্রলার। এ সময় উপকূলের ডিম পাড়তে আসা এসব জলচর আটকা পড়ছে জেলেদের জালে, আর জেলেরা কাছিমগুলো নিরাপদে ছেড়ে না দিয়ে উল্টো আঘাত করে মেরে ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের। জালে যখন বাজে যায় ওনারা কি করে, ওখানে পা ভাঙ্গা দেয়, আবার খন্দার দিক গেজি মারে। তুই কিনারে আসি দেখছি, পুকুরের কাছতে দেখছি ওখানে সব কাছিমে কি ডিম আছে। মানুষের অসতর্কতায় দিন দিন হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। কাছিমের ডিম পাড়ার স্থানগুলো নিরাপদ জোন করার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নির্দিষ্ট জায়গায় যেখানে কাছিমে এসে প্রতিনিয়ত ডিম পাড়ে, ওই জায়গাতে আমরা যদি একটি কাঁটাতারের বেড়া দিয়ে বা একটা নিরাপদ জোন ঘোষণা করতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তবে এনজিওদের এটা দায়িত্ব না দিয়ে আমার মনে হয় এটি সরকারিভাবে এই দায়িত্বতে পালন করা উচিত। কাছিম নিয়ে কাজ করা সংস্থা ন্যাকম জানিয়েছে, গেল 1 মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে জীবিত 10টি কাছিম থেকে সংগ্রহ করা হয় 1710টি ডিম। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূলে মারা যায় 110টিরও বেশি কাছিম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে 47তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান এবং 5 শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
ঐতিহাসিক মুহূর্ত, রাজসিক অভিষেক, যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প। মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে। পরে প্রধান বিচারপতি জন রবার্টস ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে। প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন। পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। বলেন তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া। তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প। Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স। এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা। তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে। এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে। 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে, যদিও 2021 সালে এমনটি ছিল না। তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The first item that President Trump is signing is the rescission of 78 Biden-era executive actions, executive orders, presidential memoranda. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল হিলের ওয়ান অ্যারিনায় হাজারো মানুষের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। গেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। যেমন কথা তেমন কাজ। ওভাল অফিসের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত 1,500-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমার আদেশও এদিন সই করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করে দেন এ সংক্রান্ত সব মামলা।
আগেই প্রতিশ্রুতি দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি পরবর্তীতে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ান অ্যারিনায় সমর্থকদের করতালির মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আদেশ দেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। গণহত্যার দায় নিয়ে বিদায় নিলেন বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীনভাবে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করে তীব্র সমালোচনায় বর্ষিয়ান এই ডেমোক্রেট নেতা। ক্ষমতার শেষে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকায় জনপ্রিয়তা হারায় তার দল ডেমোক্রেটিক পার্টিও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইতিহাসের ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয় বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। অসংখ্য নারী ও শিশুসহ প্রায় ৪৬,০০০-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এ যুদ্ধ। আহত হন অন্তত ১.৫ লাখ। গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন গণহত্যা ধ্বংসযজ্ঞে সহায়তা করে বিশ্বব্যাপী চরম বিতর্কে পড়ে বাইডেন প্রশাসন। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। বাইডেনের শাসন আমলে আর এক রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত। সে যুদ্ধেও প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় বাইডেনের, যার প্রভাব পড়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। গাজায় নজিরবিহীন নৃশংসতার কারণে রীতি ভেঙে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এই প্রথম সমর্থন করেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছাড়লেন বাইডেন। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায়। ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ বড় ভূমিকা রাখেন। কিন্তু পরে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন। ১৫ মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেন ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও। তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দ শুনতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা আগ্রাসনে গণহত্যার সহযোগী হিসাবে বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে স্মরণীয় থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের 2 ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট তার ছেলে হান্টার বাইডেনের জন্য ক্ষমা করেন। হান্টার 2টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে নজিরবিহীন ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পারিশ্রমিক নিয়ে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। এবার দলটির শ্রীলঙ্কার ক্রিকেটার লাহিরু সামারাকুন টাকা না পেয়ে অভিযোগ করেছে বিসিবির কাছে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে 15,000 মার্কিন ডলার পারিশ্রমিকে লঙ্কান অলরাউন্ডারকে দলে নেয় দুর্বার রাজশাহী। শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামারাকুন রাজশাহীর প্রথম ম্যাচে ছিলেন একাদশে, কিন্তু বলার মতো পারফরম্যান্স করতে পারেননি। বল হাতে 4 ওভারে 64 রান দিয়েছিলেন। চলতি আসরে এখন পর্যন্ত যার সবচেয়ে খরুচে বোলিং। এরপর একাদশে আর সুযোগ না পেলেও দলের সঙ্গেই আছেন 27 বছর বয়সী ক্রিকেটার, কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিকের অর্থ পাননি। বাধ্য হয়েই বিসিবির কাছে করেছেন অভিযোগ। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এর আগে দেশীয় ক্রিকেটারদের চুক্তির টাকা না দেয়ায় অনুশীলন বয়কট করেন বিজয় তাসকিনরা। পরে আংশিক পারিশ্রমিক দেয় মাঠে ফেরেন ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যে কোনো নির্বাচিত শক্তি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বললেন মির্জা ফখরুল। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি। ভোটে পোস্টারের ব্যবহার দেখতে চায় না সংস্কার কমিশন।
চিহ্নিত ২৫০০ সহ রাজনৈতিক হয়রানির সব মামলা প্রত্যাহার হচ্ছে জানালেন আইন উপদেষ্টা। প্রমাণ ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনের মামলা বাতিলের ঘোষণা। এবং সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি। চুমকি জাকির সহ সাবেক ৩ এমপি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।